বিবাহিত এবং দুই সন্তান থাকা সত্ত্বেও সেই সম্পর্ক লুকিয়ে দ্বিতীয় বিয়ে। পরবর্তীতে সে দ্বিতীয় স্ত্রীকে বিভিন্নভাবে শারীরিক নিগ্রহ, মুখে অ্যাসিড ছোড়ার হুমকি, পরিকল্পিতভাবে ট্রাকের নিচে চাপা দিয়ে খুনের হুমকি সহ একাধিক অভিযোগে কাঠগড়ায় নদিয়া শান্তিপুর ব্লক এ তৃণমূলের সভাপতি সুব্রত সরকার। নিগৃহীতার দ্বিতীয় স্ত্রী অঙ্কিতা কুণ্ডুর অভিযোগ, 2023 সালের 23 মে নিজের প্রথম বিবাহিত সম্পর্ক লুকিয়ে তাকে বিয়ে করেন এই তৃণমূল নেতা। পরবর্তীতে সেই সম্পর্কের কথা জানা যায়নি হওয়ার ফলে দূরত্ব বাড়ে দুজনের। এরপর থেকে বিভিন্নভাবে তৃণমূলের এই নেতা এবং তার পরিবার তাকে হুমকি দিতে থাকে। কখনো অ্যাসিড হামলার হুমকি, তো কখনো সরাসরি খুনের হুমকি দেওয়া শুরু হয়। শুধু তাই নয়, দ্বিতীয় বিয়ের পরেও তৃতীয় আরেকটি সম্পর্কে জড়িয়ে পড়তে শুরু করে সুব্রত। তার প্রতিবাদ করতে অত্যাচার এবং হুমকির পরিমাণ দ্বিগুণ হয়। যদিও নিজের বিরুদ্ধে সমস্ত অভিযোগ অস্বীকার করেছে সুব্রত। অঙ্কিতা কুণ্ডু আমার স্ত্রী নয়, পুরোপুরি রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে রাজনৈতিকভাবে ষড়যন্ত্রের শিকার তিনি একান্তভাবে জানান নদিয়ার শান্তিপুরের বধূ নির্যাতনে অভিযুক্ত তৃণমূলের ব্লক সভাপতি সুব্রত সরকার। তিনি আরও জানান, অভিযোগকারী মহিলা তাকে রাজনৈতিকভাবে অপদস্থ করতে এই ঘটনা ঘটিয়েছে। এর পিছনে বেশ কিছু মানুষ জড়িত। তাদের বিরুদ্ধে এবার আইনের দ্বারস্থ হতে চলেছেন ব্লক সভাপতি সুব্রত সরকার। অন্যদিকে এ প্রসঙ্গে শান্তিপুরের তৃণমূল বিধায়ক ব্রজকিশোর গোস্বামী বলেন, সুব্রত সরকার তৃণমূলের নেতা হলেও এই বিষয়টি তার জীবনের কেউ রাজনীতি করে বলে তার ব্যক্তিগত জীবন থাকবে না, এটা হতে পারে না। ব্যক্তিগত জীবনকে রাজনীতির ময়দানে টেনে না আনাই ভালো বলে এদিন মতামত ব্যক্ত করেন তিনি। এর পাশাপাশি শান্তিপুরের বিজেপি নেতা চঞ্চল চক্রবর্তী বলেন, এটাই তৃণমূলের সংস্কৃতি। কসবায় তৃণমূলের নেতাই ধর্ষণে যুক্ত, আর এখানে তাদের নেতাই নারী নির্যাতনের কাণ্ডারি। মহিলা মুখ্যমন্ত্রী হওয়া সত্ত্বেও বাংলার নারীরা কীভাবে লাঞ্ছিত সেটা দেখা যাচ্ছে। এই ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গোটা নদিয়া জেলা জুড়ে। আমার মূল অভিযোগ হচ্ছে আমার স্বামী সুব্রত সরকারের এগেনস্টে। সুব্রত সরকার ব্লকে তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি, শান্তিপুর বিধানসভা। অভিযোগটা বলতে উনি আমাকে 2024-এ 23 মে আমাকে না জানিয়ে, ওনার পূর্ববর্তী সন্তান আছে, দুটো কন্যা সন্তান, উনি পূর্ববর্তী বিবাহিত, সেটা না জানিয়ে আমাকে আমার বিএড কলেজের সামনে থেকে রীতিমতো গুন্ডা দিয়ে আমাকে উঠিয়ে নিয়ে যায়। এবং উঠিয়ে নিয়ে যাওয়ার আগে, মানে তার আগে আমার সঙ্গে ওনার সম্পর্ক ছিল, কিন্তু সেই সময় উনি আমাকে জানাননি যে উনি পূর্ববর্তী বিবাহিত। তো সেই হিসাবে আমাকে ওখান থেকে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে বিয়ে থাওয়া হয় ওই রানাঘাটের জহরাতলা থেকে। তার পরবর্তীতে প্রচন্ড পরিমাণে মারধর, মানে মারধর হচ্ছে, প্রথম মারধরটা শুরু হয় হচ্ছে ওনার বেলঘড়িয়া 2, আমাদের ফুলিয়ার অঞ্চলে বেলঘড়িয়া 2 অঞ্চলের একজন মহিলা নেতৃত্ব আছেন। ওনার বাবা 2024 সালে গত হয়েছেন। ওইখান থেকে ওনার সাথে আমার গন্ডগোলটা শুরু হয়। ওনার সঙ্গে ওনার প্রচন্ডভাবে অবৈধ আর কি সম্পর্ক। বিভিন্ন শান্তিপুর বা কৃষ্ণনগর বগুলা অঞ্চলে বিভিন্ন জায়গায় ওনারা একসাথে আর কি সম্পর্ক স্থাপন করেছেন। তো সেই জায়গাটা থেকে দাঁড়িয়ে হ্যাঁ শুরু হয়, এটা একটা বিষয়। তার থেকে বড় কথা যেটা হচ্ছে, উনি বিভিন্ন দুর্নীতির সঙ্গে যুক্ত। ব্লক স্তরে যত রকমের দুর্নীতি করা যায়, সে পায়খানার টাকা থেকে শুরু করে মানুষ, মানে ওনার উইভার্স কার্ড আছে, ডাব্লিউ কার্ড যেটাকে বলে, সেই কার্ডের বিভিন্ন তাঁতিদের ঠকানো থেকে শুরু করে, না 4টে সমিতি আছে, তার মধ্যে পুলিশ এরকম একটা আছে, সিধু কানু, তারপরে ভগিনী নিবেদিতা। এগুলোতে অনেক গরমিল আমি দেখতে পাই। এবার আমি শিক্ষিত একজন, সেই জন্য দেখে বুঝতে পারি যে গরমিল গুলো, তখন ওনাকে আমি প্রতিবাদ করাই। এবং উনি প্রচুর মানুষের বহু টাকা আত্মসাৎ করেছেন। এইগুলো দুর্নীতির সপক্ষে সরব হওয়ার জন্য প্রচন্ড পরিমাণে মারধর করতে শুরু করেন উনি, ওনার মা এবং ওনার বোন। 2016 এই এসএলএসটি প্যানেলে ছিল। ওনার চাকরিটা পুরোটাই হচ্ছে অবৈধভাবে নেওয়া। এবং ওনার বোন হচ্ছে দীপা সরকার, বোনটা পুরোদিন গার্লস হাই স্কুলের 11 12 টিচার। ওনার বোন, উনি, ওনার মা, এরা তিনজন মিলে আমার উপর সাংঘাতিক পরিমাণ নির্যাতন। কারণ আমি ওই দুর্নীতির এগেনস্টে কথা বলেছিলাম। হ্যাঁ, টাকা পয়সা যাবতে ওই তারপরে যখন আমি আমার বাবার বাড়ির অমতে বিয়ে করি, কারণ আমি মাস্টার্স
আর উনি শিক্ষাগত যোগ্যতা থেকে একজন ব্লক সভাপতি, তার শিক্ষাগত যোগ্যতা উনি ক্লাস 8 পাস। সাংঘাতিক ব্যাপার, কে ওনাকে ব্লক সভাপতি করেছে আমি জানি না, আমি তার বিশ্লেষণে যাচ্ছি না, কিন্তু অন্তত একটু একটু নর্মাল শিক্ষিত মানুষকে এই সমস্ত স্তরে আনা উচিত। মানে ওনার পেছনে যে লোকগুলো ছোটে, সে হয়তো কেউ প্রাইমারি স্কুলের টিচার, কেউ হয়তো হাই স্কুলের টিচার, কিন্তু উনি ক্লাস 8 পাস ছিলেন। এবং উনি সম্ভবত আরো ওনার অনেক সমস্যা ছিল, সেজন্য আমার ফ্যামিলি থেকে আমাকে বিরোধিতা করে, আমি ওনার সঙ্গে কথা বলতে রাজি হই না। এখন বর্তমানে কোথায় থাকেন আপনি? আমি আমার বাবার বাড়িতেই থাকি। মানে কিভাবে চলে আসলেন, কেন আমি চলে আসলেন? বাবার বাড়িতে থাকি বলতে 2024-এ ওই 11ই আগস্ট আমাকে উনি এক কাপড়ে মারধর করে বাড়ি থেকে বের করে দেন। আমাকে রাস্তার থেকে, মানে ওনার বাড়ির সামনের রাস্তা থেকে আমার দিদি, জামাইবাবু এবং আমার মা আমাকে উদ্ধার করে নিয়ে আসেন। কিন্তু এই একটা বছর ধরা উনি আমাকে নানাভাবে অ্যাসিড দিয়ে পুড়িয়ে দেবো তোমার মুখ, ট্রাক চালিয়ে দেবো তোমার গায়ে, ইভেন একটা জায়গায় আমাকে ও অ্যাটেম্প টু মার্ডারের চেষ্টাও করে। আমি তখন আমার কর্মক্ষেত্র থেকে ফিরছিলাম, চাকদা থেকে একটা জায়গায় ফিরছিলাম, তখন আমাকে অ্যাটেম্প টু মার্ডারেরও চেষ্টা করে। সম্প্রতি কোনো হ্যাঁ, সম্প্রতি আমি ওনার পথের কোনোদিন কাঁটা হতে চাইনি, আমি চাইছিলাম না ওনার সামনে এসে কিছু কথা বলতে। উনি আমাদের বেশ কিছু বিবাহিত জীবনের যে ছবি, সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দিয়েছেন। আমি দাদা প্রচন্ড পরিমাণে একটা অসহায় মহিলা, আমার কিছু বলার নেই। এরকম ভাবে হ্যারাসমেন্টের শিকার আমি হতে আর পারছি না। কবে থানায় লাস্ট অভিযোগ করবেন? আমি 25/6/2025-এ অভিযোগ করার পরে পুলিশের কোনো পদক্ষেপ? পুলিশের পদক্ষেপ বলতে পুলিশ আমাকে বলেছেন, যিনি আমার আয়ও রয়েছে, বলছেন যে আপনাদের যে বিবাহ হয়েছিল তার ম্যারেজ সার্টিফিকেট আপনি নিয়ে আসুন। উনি বলছেন আমি আপনার সাথে যাব, কিন্তু ম্যারেজ সার্টিফিকেটটা আমি কোথা থেকে পাবো? আলটিমেটলি সহযোগিতা করছে না ভেবে নাকি? সুব্রত বাবু, ইতিমধ্যে আপনার বিরুদ্ধে একটা অভিযোগ তোলা হচ্ছে যে আপনার দ্বিতীয় স্ত্রী অঙ্কিতা দেবী, তিনি অভিযোগ করছেন তাকে প্রাণে মেরে ফেলার হুমকি এবং ডোমেস্টিক ভায়োলেন্স, অর্থাৎ আপনি তাকে মারধর করেছেন এবং পরিবারের লোক মারধর করেছেন। সেক্ষেত্রে আপনার নামে একটি লিখিত অভিযোগ থানায় দায়ের করা হয়েছে এবং রীতিমতো আপনি নাকি তাকে প্রাণের মেরে ফেলার হুমকি পর্যন্ত দিয়েছেন, সেই বুঝে তিনি লিখিত অভিযোগ দায়ের করেছেন। কি বলবেন এই বিষয়ে? প্রথমেই বলি, রাজনৈতিকভাবে ষড়যন্ত্র, ওই মহিলা কোনোভাবেই আমার স্ত্রী নয়। রাজনৈতিকভাবে ষড়যন্ত্র করে আমার সম্মানহানি এবং রাজনৈতিক পদমর্যাদার সমস্যা সৃষ্টি করার জন্য এই ধরনের ষড়যন্ত্রে যুক্ত হয়েছে। আমি যথাযথ আইনগত ব্যবস্থা পুলিশ প্রশাসন থেকে শুরু করে কোর্টের মাধ্যমে আমি আগামী দিনে নেব। আমি আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বাবু সহ আমার জেলা প্রেসিডেন্ট সবাইকে বিষয়টি জানাবো এবং আমি আমার জেলার লিডারদেরও সব জানিয়েছি ব্যাপারগুলো। তারা আমাকে শান্ত থাকতে বলেছেন, আমি সেই পথেই এগোচ্ছি। ষড়যন্ত্র আজকের থেকে নয়, অতীতেও এরকম ষড়যন্ত্র বহুবার হয়েছে, কিন্তু সর্বোচ্চ ষড়যন্ত্র ছাপিয়ে এটা চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে। আপনারা সবাই জানেন, আপনারা শান্তিপুরের মানুষ বা নিউজ চ্যানেল যারা জানে, অনেকে অনেক খবর অনেক ভাবে বিকৃত ভাবে করেছে। আমি তাদের ধিক্কার জানাই, নিন্দা জানাই। আমি সবার সাথে কথা বলেছি, যে আমাকে ফোন করেছে, আমার খবরটা, আমার কথাটা না দিয়ে অন্যান্য ভাবে খবর পরিবেশিত করেছে, আমি নিন্দা জানাই। এবং আগামী দিনে আমি আমার লড়াই কিন্তু সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে আগামী দিনে আমার লড়াই জারি থাকবে এবং তাদের সবাইকে আমি আইনের আওতায় নিয়ে আসবো। আরেকটা প্রশ্ন রাখবো। ইতিমধ্যে আপনি বলছেন যে অঙ্কিতা দেবী আপনার স্ত্রী নন, কিন্তু তিনি বেশ কিছু অন্তরঙ্গ মুহূর্তের ছবি এবং ভিডিও, সেগুলো সামাজিক মাধ্যমে এনেছেন এবং সংবাদ কর্মীদের কাছেও দিয়েছেন। সেক্ষেত্রে কি বলবেন, যেখানে দেখা যাচ্ছে একদম অন্তরঙ্গ অবস্থাতে আপনারা রয়েছেন? দেখেন, অন্তরঙ্গতার মধ্যে অনেক ডিফারেন্স আছে, এগুলো সম্পূর্ণ মিথ্যা। আগে প্রমাণ করুক, এর কোনো ভিত্তি নেই। আমি আপনাদের বারবার বলছি এবং আপনারাও আমার সঙ্গে ছিলেন, আছেন, থাকবেন। আমিও আপনাদের বিভিন্ন ভাবে খবর, আমার দলের খবর, সামাজিক খবর বিভিন্ন ভাবে দিই। এগুলো সম্পূর্ণ ষড়যন্ত্র। এখন আমাদের ব্লক সভাপতি একটা, আমাদের দলের সাংগঠনিক শৃঙ্খলা অনুযায়ী আমাদের বিভিন্ন পার্ট বাই পার্ট সাংগঠনিক ব্যাপারগুলো ঘটে। একটা ব্লক সভাপতি একটা পরিবর্তন, নতুন ভাবে গঠনের ব্যাপারগুলো রয়েছে আমাদের রাজ্যস্তরীয় ভাবে। এই সময় আমাকে হ্যাকেল করার জন্য এই ধরনের নোংরামিগুলো এরা করছে। তার সাথে আমার কোনো রকম কোনো সম্পর্ক নেই। এর মধ্যে অনেকেই এই ষড়যন্ত্রের দাবি, সেগুলো পেয়েছি তদন্তের মাধ্যমে।
আগামী দিনে তাদের আমি বলছি তো সবাইকে আইনের আওতায় নিয়ে আসবো। আর আপনার সাথে আমার দাদা ভাইয়ের সম্পর্ক, সেটা তো প্রমাণ করতে লাগবে। সম্পর্ক দাবি করলাম আর হয়ে গেল, অনেক এটা ধন্যবাদ। অনেক রকম ব্যাপার রয়েছে। দেখুন, এটা দলের নেতৃত্ব সে অবশ্যই, সে দলের একনিষ্ঠ একজন কর্মী এবং শান্তিপুরের ব্লক সভাপতি। আজকে একটা বিষয় বলতে কোনো অসুবিধা নেই যে এটা সম্পূর্ণ তার জীবনের একটি ব্যক্তিগত ব্যাপার। মানুষের ব্যক্তিগত জীবন থাকতেই পারে, কেউ রাজনীতি করে বলে তার জীবনের ব্যক্তিগত জীবন থেকে বঞ্চিত করে কেউ রাজনীতি করবে না, বা আমিও চাইবো না কেউ তার ব্যক্তিগত জীবনকে বাদ দিয়ে রাজনীতি করবে। এটা সম্পূর্ণ ব্যক্তিগত তার ব্যাপার। একটা জিনিস আমার কাছে খুব অবাক লাগছে, যদিও এটা তাদের উভয়েরই ব্যক্তিগত বিষয়। দীর্ঘ 1 বছর পরে এই অভিযোগটা করার কি মানে আছে, এটা আমার কোথাও গিয়ে মনে হচ্ছে। তবে আমি বলবো এটা সম্পূর্ণ তার ব্যক্তিগত ব্যাপার। এই বিষয়ে ব্যক্তিগত জীবনকে রাজনীতির ময়দানে টেনে আনার কোনো মানে হয় না। প্রশাসনের তো দ্বারস্থ হয়েছে, সেক্ষেত্রে কতটা লোক রয়েছে? প্রশাসন তার নিশ্চিত তার ভূমিকা পালন করবে এখানে। আমি তো আবারও বলছি এটা তার ব্যক্তিগত জীবন। দলের তরফ থেকে কি কোনো না, দলের তরফ থেকে আমার কাছে কোনো বার্তা আসেনি। আমার কাছে কোনো দলের তরফের বার্তা নেই, বা দলকে আমি কোনো এই বিষয়ে কোনো প্রশ্ন করার মতো কোনো জায়গাতেও নেই আমি। তার কারণ সে এটা অভিযোগ করেছে। আমি আবারও বলবো, ব্যক্তিগত জীবন ব্যক্তিগত স্তরেই থাক, এটাকে রাজনীতি। দেখুন, এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। সারা পশ্চিম বাংলায় এ ধরনের ঘটনা তৃণমূল কংগ্রেস ঘটাচ্ছে। ধর্ষণ থেকে আরম্ভ করে, নারী নির্যাতন থেকে আরম্ভ করে সবকিছুতেই তৃণমূলের নেতা মন্ত্রীদের নাম জড়াচ্ছে। এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। আমি আরেকটি বলবো যে ওর স্ত্রী নাকি শুনলাম যে অভিযোগ করেছে উনি বিভিন্ন দুর্নীতির সঙ্গে যুক্ত। কি কি দুর্নীতির সঙ্গে যুক্ত সেটা ওনার বলা উচিত, প্রকাশ্যে আনা উচিত, এবং পুলিশেরও ওনার স্ত্রীর সঙ্গে কথা বলা উচিত যে তিনি কি কি দুর্নীতির সঙ্গে যুক্ত আছে। এটা তৃণমূলের সংস্কৃতি, এটা তৃণমূলের কালচার। এই কালচার চলবে পশ্চিমবাংলাকে শেষ করবার জন্য। এই কসবার মতো একটা ঘটনা? কসবার মতো যে ঘটনা ঘটেছে দেখতে পাচ্ছেন, কসবাতে যা ঘটনা ঘটছে, এই ঘটনা চলবে। পশ্চিমবাংলার প্রথম মহিলা মুখ্যমন্ত্রী, তার আমলেই পশ্চিমবাংলার নারী নির্যাতনে ভারতবর্ষে প্রথম। এ আমাদের দুর্ভাগ্যের যন্ত্রণা, আর সেই ধারাবাহিকতা চলছে।